Ich habe mich entschlossen, freiwillig aus dem Leben zu scheiden. অ্যাডলফ হিটলারকে চেনে না পৃথিবীতে এমন মানুষ কমই আছে। অনেকের কাছে তিনি নায়ক কিংবা মহানায়ক, আবার অনেকের কাছে তিনি খলনায়ক। নায়ক থেকে কিভাবে তিনি খলনায়ক হয়ে উঠলেন আমরা তা এই পর্বে কিছুটা জানব। থাকতে হবে শেষ পর্যন্ত। সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার ব্রানাউ গ্রামে জন্মগ্রহণ করেন ইতিহাসের সেই নায়ক বা খলনায়ক অ্যাডলফ হিটলার। হিটলারের বাবার নাম ছিল এলস ও মায়ের নাম ছিল ক্যালারা। তার বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে সামান্য চাকরি করতেন, যা আয় করত তাতে তার স্ত্রী আর ছেলে মেয়েদের দুই বেলা খাবার ঠিক মতো চলত না। হিটলারের বাবা 3 স্ত্রী ও 6 সন্তান ছিল। হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। ছেলেবেলা থেকে হিটলার ছিলেন একগুঁয়ে, জেদি ও রকচটা স্বভাবের। সামান্য ব্যাপারেই রেগে যেতেন, অকারণে শিক্ষকদের সঙ্গে তর্ক করতেন। পড়াশোনাতে তার তেমন মনোযোগ ছিল না। তাকে বেশি আকৃষ্ট করত ছবি আঁকা। যখনই সময় পেতেন কাগজ পেন্সিল নিয়ে ছবি আঁকতেন। মনে মনে তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু বাবার ইচ্ছা ছিল স্কুলের পড়াশোনা শেষ করে কোনো কাজ কর্ম জুটিয়ে নেবে। কিন্তু 11 বছর বয়সে হিটলার ঠিক করলেন আর পড়াশোনা করবেন না, এবার পুরোপুরি ছবি আঁকতে মনোযোগী হবেন। বাবার ইচ্ছার বিরুদ্ধে স্কুল ছেড়ে দিলেন। স্থানীয় এক আর্ট স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করলেন হিটলার, কিন্তু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। একটা বেসরকারি স্কুলে ভর্তি হলেন। 1900 সালে তাঁর ছোট ভাই এডমুন্ড মারা যান। এতে তিনি খুব ভেঙে পড়েন, কারণ এডমুন্ড শুধু হিটলারের ভাই ছিলেন না, খুব ভালো বন্ধুও ছিলেন। ভাইয়ের মৃত্যুর পর হিটলার ভীষণ একাকী ও আস্তে আস্তে অন্তর্মুখী হয়ে পড়েন। 1903 সালে তার বাবার মৃত্যু হয় এবং তার 2 বছর পর টাকার অভাবে হিটলারের পড়াশোনা বন্ধ হয়ে যায়। 1907 সালে তার মায়ের মৃত্যুর পর তিনি সম্পূর্ণ পারিবারিক বন্ধনহীন হয়ে পড়েন। জীবিকার অন্বেষণে গ্রাম ছেড়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলে এলেন। ভিয়েনায় এসে তিনি প্রথমে দিনমজুরের কাজ করতেন। কখনো মাল বইতেন, কখনো রং বিক্রি করতেন, কখনো পোস্টকার্ড বিক্রি করতেন। এছাড়া কাজের ফাঁকে ফাঁকে ছবি এঁকেও কিছু উপার্জন করত। কিন্তু ভিয়েনাতে দৈনিক যৎসামান্য টাকা দিয়ে খাবারের ব্যবস্থা হলেও বাসস্থানের ব্যবস্থা হতো না হিটলারের। ফলে তাকে রাস্তায় রাত কাটাতে হতো। ভাবা যায়। ভিয়েনাতে তিনি চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানে 2 বার ভর্তির আবেদন করেন এবং 2 বার তিনি প্রত্যাখ্যাত হন। তৎকালীন সময়ে জার্মানির অধিকাংশ কলকারখানা, সংবাদপত্রের মালিকই ছিল ইহুদিরা। দেশের অর্থনীতির অনেকখানি তারা নিয়ন্ত্রণ করত। খ্রিস্টানদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হতো। হিটলার কিছুতেই মানতে পারছিলেন না জার্মান দেশে বসে ইহুদিরা জার্মানদের উপরে প্রভুত্ব করবে। অ্যাডলফ হিটলার আক্ষেপ করে বলেছিলেন, ইহুদিরা বেঈমান জাতি, এদের কখনো বিশ্বাস করতে নেই। একদিন বিশ্ববাসী বুঝবে ইহুদিদের সম্পর্কে আমার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা। মনের মাঝে ইহুদিদের প্রতি প্রচণ্ড ঘৃণা নিয়ে 1912 সালে ভিয়েনা ছেড়ে জার্মানির মিউনিখে চলে আসেন হিটলার। কিন্তু ভিয়েনাতে থাকার সময়ই তার মনের মধ্যে প্রথম জেগে ওঠে ইহুদি বিদ্বেষ। তবে তার মনে কেন ইহুদি বিদ্বেষ সৃষ্টি হয় তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। সৈনিক হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেন হিটলার। দুঃখ, কষ্ট আর বেঁচে থাকার সংগ্রামে আরও 2 বছর কেটে গেল। 1914 সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। 1914 থেকে 1918 সাল পর্যন্ত দীর্ঘ 5 বছর স্থায়ী ছিল ভয়াবহ সেই প্রথম বিশ্বযুদ্ধ। হিটলার জার্মান সৈনিক হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধে বেশিরভাগ সময়ই হিটলার অগ্রভাগ পরিহার করে পশ্চাৎভাগে অবস্থান করলেও হিটলার বেশিরভাগ সময় যুদ্ধক্ষেত্রেই উপস্থিত ছিলেন এবং সোম নামক এক যুদ্ধক্ষেত্রে তিনি আহতও হন। প্রথম বিশ্বযুদ্ধের পর হিটলার আবার মিউনিখে ফিরে আসেন এবং জার্মান সেনাবাহিনীর জন্য কাজ করেন। অসীম সাহসিকতার সাথে যুদ্ধ অংশগ্রহণ ও আহত হওয়ায় তাকে আয়রন ক্রস ফার্স্ট ক্লাস খেতাব ও ব্ল্যাকো উন্ডবেজ দেওয়া হয়। একজন চৌকস ও বুদ্ধিদীপ্ত সৈনিক হিসেবে জার্মান সেনাবাহিনীতে তার নাম ছড়িয়ে পড়ল। জার্মান ওয়ার্কার্স পার্টির কার্যক্রমসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকেন এবং ইহুদি বিদ্বেষ, জাতীয়তাবাদ ও মার্ক্সবাদ বিরোধী চিন্তাধারাগুলো পার্টির প্রতিষ্ঠাতা নেতা অ্যান্টন ড্রেক্সলারের কাছ থেকে রপ্ত করতে থাকেন হিটলার।
1919 সালের সেপ্টেম্বরে হিটলার ডিএপিতে যোগদান করেন, যা তখন তার নাম পরিবর্তন করে এনএসডিএপি নাৎসি নাম ধারণ করে। 1920 সালে 24 ফেব্রুয়ারি প্রথম নাৎসি দলের সভা ডাকা হলো। সভাতে হিটলার প্রকাশ করেন তার 25 দফা দাবি। এরপর হিটলার প্রকাশ করলেন স্বস্তিকা চিহ্নযুক্ত দলের পতাকা। ক্রমশই নাৎসি দলের জনপ্রিয়তা বাড়তে থাকে। 3 বছরের মধ্যেই দলের সদস্য হলো প্রায় 56,000 এবং জার্মান রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করল। হিটলার ব্যক্তিগতভাবে নাৎসি পার্টির ব্যানার ডিজাইন করে স্বস্তিকাকে প্রতীক করে এবং একটি লাল পটভূমিতে একটি সাদা বৃত্তে স্থাপন করে। তিনি ভার্জিনিয়ার চুক্তি, প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ, মার্ক্সবাদী ও ইহুদিদের বিরুদ্ধে তার বিব্রতকর বক্তব্যের জন্য অবিলম্বে কুখ্যাতি অর্জন করেন। 1921 সালে নাৎসি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড্রেক্সলারকে বাদ দেওয়া হয় এবং হিটলার নিজে নাৎসি পার্টির চেয়ারম্যান নিযুক্ত হন। 1933 সাল থেকে 1939 সালের যুদ্ধ হওয়ার আগে হিটলার এবং তার নাৎসি শাসন ব্যবস্থা সমাজে ইহুদিদের সীমাবদ্ধ ও বাদ দেওয়ার জন্য শত শত আইন ও বিধিমালা প্রতিষ্ঠা করে। ইহুদিদের অত্যাচারের জন্য নাৎসিদের অঙ্গীকারের প্রতি ভালোবাসা সৃষ্টি করে সরকার। এই সমস্ত সভায় এই অ্যান্টি-সেমিটিক আইনগুলি জারি করা হয়েছিল। 1933 সালের 1 এপ্রিল হিটলার একটি ইহুদি ব্যবসার জাতীয় বয়কট বাস্তবায়ন। এটি 7 এপ্রিল পেশাগত সিভিল সার্ভিসের পুনর্নির্মাণ আইন দ্বারা অনুসরণ করা হয়েছিল, যা ইহুদিদের রাষ্ট্রীয় সেবা থেকে বাদ দিয়েছিল। আইনটি ছিল আরিন অনুচ্ছেদের একটি নাৎসি বাস্তবায়ন, যা ইহুদিদের অস্তিত্বের কথা বলেছিল। জার্মান ছাত্র ইউনিয়নের প্রেস এবং প্রচারের প্রধান অফিসে অজার্মান আত্মা বিরুদ্ধে পদক্ষেপ বলা হয়। ছাত্ররা সেন্সরশিপ এবং নাজি প্রচারের যুগের সূচনা করে 25,000 অজার্মান। 1934 সালে ইহুদি সকল অভিনেতা ও অভিনেত্রীদের ফিল্ম বা থিয়েটারে অভিনয় থেকে নিষিদ্ধ করা হয়েছিল। 1935 সালের 15 সেপ্টেম্বর রেইচস্ট্যাগ নুরেমবার্গ আইনসমূহের সূচনা করে, যা ইহুদিদের 3 বা 4টি দাদা দাদির সাথে যে কেউ ইহুদিকে সংজ্ঞায়িত করে। এটা ইহুদি বা ইহুদিদের ধর্ম বলে মনে করে না। নুরেমবার্গ আইনসমূহ জার্মান রক্ত ও জার্মান সম্মান রক্ষা করার জন্য আইন, যা অ-ইহুদি ও ইহুদি জার্মানদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করেছে, এবং রেইক সিটিজেনশিপ আইন, যা জার্মান নাগরিকত্বের সুবিধাগুলোর অকার্য থেকে বঞ্চিত ছিল। তাঁর শাসনামলে 1939 সাল থেকে 1945 সালের মধ্যে প্রায় 1 লাখ জন সমকামীদের গ্রেফতার করা হয়েছিল এবং তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার ও হত্যা করা হয়েছিল। আটক সমকামী বন্দীদের তাদের সমকামিতা শনাক্ত করার জন্য গোলাপি ত্রিভুজ পড়তে বাধ্য করা হয়েছিল, যা নাৎসি একটি অপরাধ এবং একটি রোগ বিবেচনা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রগুলো 2 ভাগে ভাগ হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধের মতো জার্মানদের সাথে ছিল জাপান, ইতালি, হাঙ্গেরি সহ আরও কয়েকটি দেশ। হিটলারের প্রতিপক্ষ ছিল ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত মিত্রশক্তি। রাশিয়াও ছিল মিত্রশক্তির সাথে। হিটলার দক্ষ কূটনৈতিক চালে জার্মানির সাথে ইতালি ও অস্ট্রিয়াকে একই সূত্রে আবদ্ধ করে নেন। 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণ করে। এই দিন থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রতিক্রিয়াতে ব্রিটেন এবং ফ্রান্স 2 দিন পরে জার্মানিতে যুদ্ধ ঘোষণা করে। 1940 সালে হিটলার তাঁর সামরিক কার্যক্রমকে অগ্রসর করেন। নরওয়ে, ডেনমার্ক, ফ্রান্স, লুক্সেমবার্গ, যুগোস্লাভিয়া, গ্রিস, নেদারল্যান্ডস এবং বেলজিয়াম আক্রমণ করেন। ইতালির সহযোগিতায় জার্মানি আলবেনিয়া ও ইথিওপিয়ার কিছু অংশ দখল করে নেয়। চারদিক দিয়ে হিটলার বিজয়ী হতে লাগল। ইতিমধ্যে রোমানিয়া, বুলগেরিয়া ও হাঙ্গেরি জার্মানির সাথে যোগ দিল। ফলে সমগ্র দক্ষিণ ইউরোপ জার্মানির নিয়ন্ত্রণে এসে গেল। ফ্রান্সের পতনের পর 1941 সালের 22 জুন সমস্ত চুক্তি লঙ্ঘন করে রাশিয়া আক্রমণ করে। রাশিয়াতে জার্মান বাহিনীর একটি বিশাল সেনাবাহিনী পাঠিয়েছিলেন। এটাই ছিল হিটলারের প্রধান ভুল। রাশিয়ার বিস্তীর্ণ এলাকায় হিটলার দখল করলেও শীত আসতেই হিটলার বাহিনী বিপর্যস্ত হতে লাগলো। শীতে রাশিয়া প্রচণ্ড গতিতে গেরিলা হামলা করতে লাগলো। জার্মানরা পিছু হটতে শুরু করলো। অবশেষে 1945 সালের এপ্রিলে জার্মান ও ইতালি বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করল। অন্যদিকে 1945 সালের 2 আগস্ট যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়া পটাসডাম সম্মেলনে জাপানকে
আত্মসমর্পণ করতে বলল, কিন্তু জাপান তা প্রত্যাখ্যান করল। পরে 1945 সালের 6 ও 9 আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বোমা বর্ষণ করা হলো। ফলে 1945 সালের 14 আগস্ট জাপান শর্তহীনভাবে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে 1945 সাল দীর্ঘ 6 বছর স্থায়ী ছিল। নাৎসি জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে মারা যাননি। তিনি পালিয়ে গিয়ে আরও অনেক দিন বেঁচে ছিলেন। এরকম নানা তত্ত্বকে ভুল দাবি করে একদল ফরাসি বিজ্ঞানী বলছেন তারা নিশ্চিত প্রমাণ পেয়েছেন যে তিনি 1945 সালেই বার্লিনে মারা গিয়েছিলেন। ফরাসি ফরেনসিক বিশেষজ্ঞের একটি দল রাশিয়ায় সংরক্ষিত হিটলারের দাঁত ও মাথার খুলির অংশ পরীক্ষা করে বলেছেন হিটলার যে বুলেটের আঘাতে ও সায়ানাইড পান করার ফলে মারা গিয়েছিলেন এ ব্যাপারে তারা প্রায় সম্পূর্ণ নিশ্চিত। ইউরোপিয়ান জার্নাল অফ ইন্টারনাল মেডিসিন নামে এক সাময়িকীতে ওই পরীক্ষা নিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রধান গবেষক ফিলিপ শার্লিয়ে বলেছেন তাদের এই জরিপের ফলে নাৎসি জার্মানির নেতার ভাগ্যে কী ঘটেছিল তা নিয়ে বহু ষড়যন্ত্র তত্ত্ব নস্যাৎ হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 1945 সালের 30 এপ্রিল বার্লিনে মাটির নিচের বাংকারের ভেতর অ্যাডলফ হিটলার এবং তার সদ্য বিবাহিত স্ত্রী ইভা ব্রাউন আত্মহত্যা করেন। ইভা ব্রাউন সায়ানাইড বিষ পান করেন আর হিটলার নিজের মাথায় গুলি করেন এবং সম্ভবত সায়ানাইডও গ্রহণ করেছিলেন। দীর্ঘদিনের সঙ্গিনী ইভা ব্রাউনকে তার আগের দিন বাংকারের মধ্যে বিয়ে করেন অ্যাডলফ হিটলার। তরুণ রুশ সৈন্যরা বার্লিন শহরের উপকণ্ঠে ঢুকে পড়েছে এবং নাৎসি শাসকদের পতন নিশ্চিত হয়ে গেছে। হিটলারের মৃতদেহ জার্মান সৈন্যরাই বাংকার থেকে বের করে রাইখ চ্যান্সেলরির বাগানে একটি গর্তে ফেলে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ফেলে, কিন্তু তার মৃতদেহের কিছু অংশ রুশরা উদ্ধার করে এবং তা মস্কোয় নিয়ে যায়। ফরাসি বৈজ্ঞানিকরা বলছেন 1946 সালের পর তারাই প্রথম হিটলারের দেহাবশেষের ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। হিটলারের মাথার খুলির একাংশের বাম দিকে একটি গর্ত দেখা গেছে যা সম্ভবত বুলেটের আঘাতে সৃষ্ট। এছাড়া হিটলারের বাঁধানো দাঁতের উপর পরীক্ষা চালিয়ে তারা নীলাভ আস্তরণ দেখতে পেয়েছেন যা সম্ভবত ধাতব দাঁতের সাথে সায়ানাইডের বিষক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে। কেউ বলেন হিটলার 1945 সালে মারা যাননি, তিনি জার্মানির পরাজয়ের পর একটি সাবমেরিনে করে আর্জেন্টিনা পালিয়ে যান। আরেক তত্ত্বে বলা হয় হিটলার অ্যান্টার্কটিকার এক গোপন ঘাঁটিতে চলে গেছেন। প্রধান গবেষক ফিলিপ শার্লিয়ে এএফপিকে বলেন তাদের গবেষণার পর এখন সব ষড়যন্ত্র তত্ত্ব থেমে যাওয়া উচিত। হিটলারের মৃত্যুর পরদিন 1 মে জার্মান রেডিওতে খবরটি ঘোষণা করা হয়। সেদিন লন্ডনের 40 মাইল উত্তরে রেডিং শহরের উপকণ্ঠে বিবিসি মনিটরিংয়ের দফতরে বসে জার্মান রেডিওর অনুষ্ঠান শুনছিলেন জার্মানি থেকে পালিয়ে আসা কর্মী কার্ল লিমান। তিনি বলেছিলেন শ্রোতাদের জানানো হলো যে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে। এরপর তারা ভাবগম্ভীর সঙ্গীত বাজালো এবং ঘোষণা করলো যে বলশেভিজমের বিরুদ্ধে লড়াই করার সময় হিটলার মারা গেছেন। তারা বলেনি তিনি আত্মহত্যা করেছেন, বরং তাদের কথায় মনে হয় যে তিনি যুদ্ধ করতে করতে নিহত হয়েছেন, যা ছিল একটা বড় মিথ্যা। কয়েকদিন পর 7 মে জার্মানি আত্মসমর্পণ করে। ইউরোপে 6 বছরের যুদ্ধের অবসান হয়। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন। আমাদেরকে মতামত দিন, আপনি কি জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, নিশ্চয়ই আপনাকে আমরা পাশেই পাবো।